60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে? প্রশ্নটি এসেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2015 প্রথম ধাপ। এই ঐকিক নিয়মের অঙ্কগুলা শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নয়, বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এই প্রশ্নগুলো এসে থাকে। তো এই ধরনের প্রশ্নগুলোকে আমরা খুব সহজে শর্টকাট পদ্ধতিতে সমাধান করতে পারি। সেটা হচ্ছে, সময় যদি আমাদের বের করতে বলে, সময় সমান আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রের লোক গুণ প্রথম ক্ষেত্রের সময় ভাগ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের লোক। তো এক্ষেত্রে প্রথম ক্ষেত্রের লোক কতজন? 60 জন। তো প্রথম ক্ষেত্রের সময় কত? 18 দিন। এবং দ্বিতীয় ক্ষেত্রের লোক দেওয়া আছে 36 জন। তাহলে আমরা এক কথা বলতে পারি যে প্রথম যে দুইটা মান দেওয়া থাকবে সে দুইটা মানকে আমরা কি করব? গুণ করে দেব, এবং পরের যে মানটা থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করব। যদি সময় চেয়ে থাকে তাহলে আমাদের প্রথম মানটা কত দেওয়া আছে? 60। তাহলে আমরা 60 লিখি, গুণ হচ্ছে, যেহেতু সময় দেওয়া আছে প্রথম ক্ষেত্রে 18, তাহলে 18, এবং দ্বিতীয় ক্ষেত্রের লোক কতজন? 36 জন। তাহলে আমরা 36 দিয়ে ভাগ দেব। তাহলে আমরা যদি 18 দিয়ে 36 কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 2, এবং আমরা যদি 2 দিয়ে 60 কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে কত? 30। অর্থাৎ 36 জন লোক যদি কাজ করে তাহলে ওই কাজ সম্পন্ন করতে 30 দিন সময় লাগবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 30 দিন। 16 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারবে। প্রশ্নটি এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক 2011 এবং 2006 সাল। অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু কি প্রায় প্রতিটি পরীক্ষায়, অর্থাৎ কোনো না কোনো পরীক্ষায় রিপিট হয়ে থাকে। প্রথম ক্ষেত্রের লোক গুণ প্রথম ক্ষেত্রের সময় ভাগ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের লোক। তাহলে আমরা যদি একটু মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি, প্রথম ক্ষেত্রের লোক অর্থাৎ কি করব? এই যে 16 এবং 6 গুণ করব এবং 12 দ্বারা ভাগ করব। একদম শর্টকাট প্রসেস। তাহলে আমরা 16 গুণ 6 এবং ডিভাইডেড বাই হবে 12। তাহলে আমরা যদি 6 দিয়ে 12কে ভাগ দিই, এই 6 দিয়ে 12কে ভাগ দিই তাহলে কত পাবো? 2 পাবো। এবং আমরা 2 দিয়ে যদি 16কে ভাগ দিই তাহলে পাবো হচ্ছে 8। অর্থাৎ 12 জন লোক ওই কাজটি করলে 8 দিনে শেষ করতে পারবে। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? তো এক্ষেত্রে আমরা একটা শর্টকাট সূত্র ব্যবহার করে খুব সহজে সমাধান করতে পারি। তো শর্টকাট সূত্রটা হচ্ছে যত গুণ মাইনাস 1 গুণ 100% বাই বছর। জাস্ট আমরা এখানে মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারগুলো চলে আসবে। 3 মাইনাস 1 গুণ হচ্ছে 100%, ভাগ হচ্ছে বছর। বছর কত? বছর হচ্ছে 8 বছর। তো আমরা লিখলাম হচ্ছে 8। তো আমরা ক্যালকুলেশন করি নাই। তো 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2 গুণ 100% ভাগ হচ্ছে 8। আমরা যদি 2 দ্বারা
8কে ভাগ দিই তাহলে পাচ্ছি 4, এবং 4 দ্বারা যদি আমরা 100%কে ভাগ দিই তাহলে পাচ্ছি 25%। তাহলে সুদের হার 25% হলে 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। নিম্নের পরের সংখ্যাটি কত? অর্থাৎ 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? প্রশ্নটি বেশ কয়েকটি চাকরি পরীক্ষায় এসেছে, সুতরাং আমরা এই ধরনের প্রশ্নগুলো একটা শর্টকাট সূত্রের মাধ্যমে সমাধান করব। সেটা হচ্ছে নির্ণয় গড় সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তো আমরা এখানে প্রথম সংখ্যা দেওয়া আছে কত? প্রথম সংখ্যা হচ্ছে 1 এবং শেষ সংখ্যা কত? 49। তাহলে আমরা কি করব? 1 প্লাস শেষ সংখ্যা হচ্ছে 49 ডিভাইডেড বাই কত? 2। তাহলে আমরা যদি 1 এবং 49 যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 50, ভাগ হচ্ছে 2। তাহলে আমরা 50কে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার পাচ্ছি হচ্ছে 25। অর্থাৎ নির্ণয় গড় হচ্ছে 25। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 25। অনুরূপ আরো একটি প্রশ্ন লক্ষ্য করি, 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? এই প্রশ্নটিও বেশ কয়েকটি চাকরি পরীক্ষায় এসেছে। তো এটাও আমরা কি অনুরূপ পদ্ধতিতে সলভ করব। নির্ণয় গড় সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তো এখানে প্রথম সংখ্যা হচ্ছে 1, শেষ সংখ্যা হচ্ছে 25। তাহলে যদি আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে হচ্ছে 1 প্লাস 25 ভাগ 2। তাহলে 25 আর 1 যোগ করলে কত পাচ্ছি আমরা? 26। 26কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে কত? 13। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? ঘ। 10, 12, 46, 94। তো আমরা সংখ্যাগুলো একটু লিখে নেই। প্রথমে দেওয়া আছে 10, পরের সংখ্যাটা হচ্ছে 22 এবং তার পরের সংখ্যাটা আছে 46 এবং পরের সংখ্যাটা দেওয়া আছে 94। এরপরে কোন সংখ্যাটি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমত আমরা ডিফারেন্সটা বের করব। আমরা যদি 22 থেকে অর্থাৎ পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিই তাহলে পার্থক্য পাচ্ছি হচ্ছে 12 এবং 46 থেকে যদি আমরা অর্থাৎ এই সংখ্যাটা থেকে যদি আমরা এই 22 সংখ্যাটা বাদ দিই তাহলে বিয়োগফল পাচ্ছি হচ্ছে 24 এবং 46 এবং 94 এর পার্থক্য বের করব। তাহলে 94 থেকে যদি আমরা 46 বাদ দেই তাহলে বিয়োগফল পাচ্ছি হচ্ছে 48। অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি যে দেখতে পাচ্ছি যে পার্থক্যগুলো দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রথমে পার্থক্য 12, পরের পার্থক্য 24 এবং পরের যে পার্থক্য সেটা 24-এর দ্বিগুণ হয়ে কত? 48। তাহলে পরের যে পার্থক্যটা হবে সেটা হবে 48-এর দ্বিগুণ 96 করি তাহলে ওই সংখ্যাটি হবে পরবর্তী সংখ্যা। তাহলে আমরা 94 যোগ হচ্ছে 96, আমরা যদি নিচে নিচে যোগ করি
তাহলে যোগফল হবে 4 এবং 6 যোগ করলে 10 শূন্য, হাতে হচ্ছে 1, 9 যোগ করলে 18 আর 1 হচ্ছে 19, অর্থাৎ 94 এর পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা হবে 190। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে 190। আচ্ছা, আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করি। 8, 11, 17, 29, 53, এভাবে যে পরবর্তী সংখ্যাটার যে ধারা হবে, তাহলে 53 এর পরবর্তী সংখ্যাটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এই প্রশ্নটি বেশ কয়েকটি চাকরি পরীক্ষায় এসেছে, সুতরাং আমরা অঙ্কটি সলভ করি। প্রথমে সংখ্যাগুলো লিখে নেই। প্রথম সংখ্যাটা হচ্ছে 8, পরে হচ্ছে 11 এবং এরপরে সংখ্যাটি হচ্ছে 29 এবং এরপরের সংখ্যাটি হচ্ছে 53 তো এট ফার্স্ট আমরা কি করব, দুইটার মধ্যে ডিফারেন্স বের করব। আমরা যদি দ্বিতীয় সংখ্যাটা অর্থাৎ 11 থেকে যদি 8 বাদ দেই তাহলে পার্থক্য পাচ্ছি হচ্ছে 3, এবং আমরা যদি 17 থেকে 11 বাদ দেই তাহলে বিয়োগফল পাচ্ছি হচ্ছে 4। আমরা যদি 17 থেকে 11 বাদ দিই তাহলে বিয়োগফল পাচ্ছি হচ্ছে 6, এবং আমরা যদি 29 থেকে 17 বাদ দিই তাহলে বিয়োগফল হচ্ছে 12, এবং আমরা যদি 53 থেকে 29 বাদ দেই তাহলে বিয়োগফল পাচ্ছি 24। অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি যে আসলে ব্যবধানগুলো, প্রথমটা 3, পরেরটা 6, পরেরটা 12 এবং পরেরটা 24, অর্থাৎ ব্যবধানগুলো কি দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরের যে সংখ্যাটা হবে তার ব্যবধান কত হবে? অবশ্যই 24 এর দ্বিগুণ 48, অর্থাৎ আমরা যদি 53 সাথে 48 যোগ করি, 53 সাথে তাহলে আমরা যদি 53 এবং 48 যোগ করি তাহলে যোগফলটাই হবে পরবর্তী সংখ্যা। তাহলে 8 এবং 3 যোগ করলে 11, 11 1 হাতে হচ্ছে 1, 6 এবং 4 যোগ করলে 10, অর্থাৎ পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা হবে 101, অর্থাৎ আমাদের নিম্ন পরবর্তী সংখ্যাটা হবে 101। তাহলে আমাদের